আমারই একটা বন্ধু কয়েক মাস আগেও তার কাছে ৪ চাকা গাড়ি থাকতো। গলায় মোটা সোনার চেন, হাতেও মোটা ব্রেসলেট, পকেটে সবসময় একটা আইফোন থাকতো। তার সাথে আরও একটা এক্সট্রা ফোন তার কাছে থাকতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে রোদে পুড়ে সাইকেল নিয়ে তাকে কাজে যেতে হয়। কিন্তু সেই সময় আমার অবস্থা যা ছিল, আজকে তার থেকে একটু বেটার ইমপ্লিমেন্ট হয়েছে, একটু বেটার গ্রোথ হয়েছে। কিন্তু তার কেন এই অবস্থা হলো? তার পিছনে কয়েকটা রিজন কিন্তু আছে। সেই রিজনগুলো আজকে এই পুরো ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করব। কয়েক মাস আগেও সে যখন একটা ব্যবসা করতো, সেই ব্যবসাতে কিন্তু তার একটা ভালো আর্নিং কিন্তু আসছিল এবং সেই আর্নিং করার জেরে সে তার কিন্তু শখগুলো পূরণ করেছে। তার একটা শখ ছিল একটা গাড়ি কিনবে, সে গাড়ি কিনেছে। তার শখ ছিল সোনার চেন কিনবে, কিনেছে, পরেছে। তার শখ ছিল একটা আইফোন কেনা, সে কিনেছে। সে তার নিজের শখগুলো পূরণ করেছে, কিন্তু সেই শখগুলো পূরণ করতে গিয়ে আজকে সে ভিখারি হয়ে গেছে। তার কাছে কিচ্ছু নেই, তাকে সব কিছু বেচতে হয়েছে। কিন্তু কেন? তার পিছনে কী কী রিজন? সে যখন জিনিসগুলো কিনেছিল তাকে কিন্তু পে করতে হয়েছে এবং সেটা ক্যাশ নয়, সেটা ইএমআই। তাকে ইএমআই পে করে তাকে কিনতে হয়েছে এবং ইএমআই কেনার পর সে কিন্তু ভাবেনি যে তারপরে তাকে কী কী খরচা তাকে বহন করতে হবে। গাড়ির মেনটেনেন্স, কোথাও যাবে তার জন্য পেট্রোল ভরতে হবে, সোনার চেন যেটা সে অবশ্যই কিনেছে কিন্তু সেটা কোনো লিকুইড ক্যাশ নয়, তার কাছে কিন্তু কোনো সেভিংস নেই, কোনো ইমার্জেন্সি ফান্ড নেই। সে পুরোটাই একটা অ্যাসেট হয়ে দাঁড়িয়েছে, যে অ্যাসেটটা পরে গিয়ে তাকে একটা লাইবিলিটিতে পূরণ করেছে। তার আইফোন, যেটা তার দরকার ছিল না কিন্তু তাকে কিনতে হয়েছে। কেন? কিছু কারণ আছে, সেগুলো ভিডিওর মধ্যে জানবো। সেই কারণেই কিন্তু সে আজকে পুরো ভিখারি। কিন্তু যখন তার ব্যবসাটা আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হতে থাকে, তখন কিন্তু তাকে ইএমআইয়ের টাকা কিন্তু তাকে পে করতে হয় এবং ইএমআই টাকা পে করতে গিয়ে তাকে কিন্তু তার সোনার চেন বেচতে হয়, তাকে তার আইফোন বেচতে হয়, তাকে তার গাড়িটাও বেচতে হয়, কারণ তাকে পুরো টাকাটা কিন্তু পে করতে হবে। একটা কথা আছে জানো তো, যে জিনিসটা তোমার আজকে দরকার নেই সেই জিনিসটা যদি তুমি কেনো, সেটা তোমাকে সেই দরকারের সময় বিক্রি করতে লাগবে। এটা আমি বলছি না, এটা স্বয়ং ওয়ারেন বাফেট বলছে। তো কি এমন জিনিস যে জিনিসটা করলে আমরা দিন দিন গরিব হতে থাকবো? পয়েন্ট নাম্বার ওয়ান, প্রয়োজনের থেকে বেশি চাওয়া। দেখো, গাড়ি বাড়ি সম্পত্তি সব মানুষই চায়, আমিও চাই যে আমার একটা একদিন গাড়ি হোক, আমার শখের একটা বাড়ি হোক। কিন্তু সেটা একটা সময়ের পর, ঠিক যখন আমার ভীষণ দরকার পড়বে যে আমাকে গাড়িটা লাগবে, আমার একটা কাজের জন্য আমাকে গাড়ি করে যেতে হবে, ঠিক তখন আমি গাড়িটা কিনবো। কিন্তু আপনি যদি শুধুমাত্র লোক দেখানোর জন্য আপনি গাড়িটা কিনে নেন, আপনার কাছে তো লিকুইড ক্যাশ নেই, এত টাকা আপনি কোথায় পাবেন? 8 লাখ 10 লাখ টাকা দিয়ে আপনি তো গাড়িটা কিনে নিলেন, কিন্তু গাড়িটা আপনি 6 মাস 7 মাস 1 বছর 1.5 বছর গাড়িটা আপনি নিয়ে এদিক গেলেন ওদিক গেলেন সেদিক গেলেন, কিন্তু আপনাকে তার ইএমআই পে করতে হচ্ছে এবং তার সাথে আপনি যেদিকে যাবেন সেদিকেও কিন্তু একটা খরচা আপনাকে করতে হবে, তার মেনটেনেন্স আপনাকে করতে হবে এবং সেটা করতে হবে আপনার স্যালারি থেকে। এবং ঠিক যখন 1-1.5 বছর পর আপনার সংসারে টান পড়বে, কোনো একটা বড় অ্যামাউন্ট আপনার দরকার পড়বে, ইমার্জেন্সি ফান্ড আপনার দরকার পড়বে, ঠিক সেই সময় আপনার ওই শখের গাড়িটা কিন্তু আপনাকে বেচতে হবে, কারণ আপনার কাছে লিকুইড ক্যাশ নেই। আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাকে কখনো প্রায়োরিটি দিই না, আমরা প্রায়োরিটি দিই সেটাই যেটা লোককে দেখালে আমার ইমেজটা বাড়বে। তাই সবসময় চেষ্টা করবেন আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই কেনার। কারণ আমার তো বর্তমানে আমি যে কাজগুলো করি সেটা আমার ছোটোখাটো সাইকেলে বা ছোটোখাটো একটা বাইক হলে হয়ে যায়, আমার তো 4 চাকা লাগে না, কিন্তু যখন লাগবে তখন আমি ঠিক কিনবো। নাম্বার টু, তোমার গুরুত্বটা বোঝার চেষ্টা করো। দেখো, বর্তমানে আমার যেসব ছোটো ছোটো কাজগুলো হয় সেগুলো আমি সাইকেলে করি বা কখনো বাইক নিয়ে করে ফেলি। কিন্তু আমার বন্ধু, সে গাড়ি কেনার পর তাকে দেখানোর জন্য সে যেখানে যাবে সেখানে তাকে গাড়ি করে নিয়ে যেতে হবে, সে গাড়িটা সঙ্গে করে নিয়ে যেতে এবং তার জন্য তাকে পেট্রোল খরচা দিতে হতো এবং মান্থলি তাকে মেনটেনেন্স করতে হতো। এবং আপনি যখন 4 চাকা কিনবেন, আপনি যখন মেনটেনেন্স করবেন, তখন কিন্তু আর গাড়ির মতো মেনটেনেন্স করলে হবে না, আপনাকে 400 টাকা 500 টাকা কিন্তু হবে না, তখন আপনাকে 2000 3000 5000 টাকাও কিন্তু খরচা করতে হবে। তারপরে এটা ওটা তো আছেই। কিন্তু আমি যে সাইকেলে বা বাইকে করে ছোটোখাটো টুকটাক কাজ আমি করে ফেলি, তার ফলে কিন্তু মান্থলি একটা সেভিংস কিন্তু আমার জমছে এবং সেই সেভিংসটা হয় আমার ইমার্জেন্সি ফান্ডে যাচ্ছে, না হলে আমার ইনভেস্টিং পারপাসের জন্য যাচ্ছে। যেখানে আমার বন্ধু তার এই সব কারণের জন্য কিন্তু সে পুরোটা লাইবিলিটিসে ঢুকে যাচ্ছে এবং তার কারণে তাকে হয়তো 1 থেকে 10 তারিখের পর হয়তো তাকে আবার কারোর থেকে লোন নিতে হচ্ছে, কারোর থেকে টাকা ধার নিতে হচ্ছে এবং দিনের পর দিন সে কিন্তু একটা বার্ডেনের মতো ঢুকে যাচ্ছে। তো এই কারণে আমাদের সবসময় গুরুত্বটা বোঝা উচিত, যে যেই কাজটা আমার অল্প সময়ে আমি একটুখানি হেঁটে গেলে বা সাইকেলে করে গেলেও আমার হয়ে যাবে, সেখানে আমার বাইক নিয়ে বা 4 চাকা নিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। তাই অলওয়েজ প্রয়োজনটাকে গুরুত্ব দিন আপনার। পয়েন্ট নাম্বার থ্রি, শো অফ। আজকালকার দিনে মানে সবথেকে বড় শো অফ হচ্ছে আইফোন রাখা। ছোটো থেকে বড় সবার হাতে যেন একটা করে আইফোন। আইফোন না থাকলে যেন তোমার স্টেটাস মেনটেন হবে না, তুমি জাস্ট গুড ফর নাথিং।
তোমার কোনো প্রায়োরিটি নেই। সেই ভুলটাই আমার বন্ধুটা করেছিল। তার কিন্তু দরকার ছিল না আইফোনটা কেনার। সে একটা নর্মাল 20,000 থেকে 22,000 টাকার ফোন নিলেই কিন্তু সে পারতো, কিন্তু না, তাকে ওই 1,00,000 টাকার আইফোন তাকে নিতে হচ্ছিল, এবং সেটা ইএমআইতে, যেটা তার একটা বড় লাইবিলিটিস হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমি সেই দিনও যেই ফোনটা ইউজ করতাম, আমি আজকের দিনও সেই ফোনটা ইউজ করছি, এবং এটা যেই ফোনে আমি আপনাদের জন্য ভিডিও শ্যুট করছি, এবং এই ফোনটার দাম বেশি না, কিন্তু 15,000 টাকা। আমার এই ফোনে আমার যত যাবতীয় কাজ হয় সব কিন্তু আমার এই ফোনে হয়ে যায়। আমার কিন্তু আইফোন দরকার নেই, কিন্তু আমার বন্ধুটা সেম কাজই করতো, সেম জিনিসটাই করতো, তাকে আইফোন নিতে হচ্ছিল, এবং তার সাথে তাকে আরও একটা এক্সট্রা ফোন রাখতে হয়েছিল, যেটা তার অ্যান্ড্রয়েড ভার্সন, যেটা তো সবার সাথে অ্যাভেলেবিলিটি থাকবে। আজকালকার দিনেও আমরা সেই একই ভুলটাই করছি। আমরা ওই সোশ্যাল মিডিয়ায় রঙিন জগৎটাকে শুধু আমাদের একটা ফেক লাইফস্টাইল দেখানোর জন্য আমরা দিনের পর দিন একটা যেন চোরা বালির পাকে ঢুকে যাচ্ছে। সবাই যেন দেখানোতে উঠে পড়ে লেগেছে। সেই কারণে তারা কিন্তু তাদের যে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড তার পেছনে কিন্তু একদম নজর দিচ্ছে না। তারা মাসের শুরুতে স্যালারি পাচ্ছে, 10 থেকে 15 দিনের পর হাফিস গায়েব। 10 থেকে 15 দিনের পর তাকে কারোর থেকে ধার করতে হচ্ছে বা কোথাও থেকে লোন নিতে হচ্ছে, তাকে শুধু তার মান্থলি এক্সপেন্সেস চালানোর জন্য, এবং যা মাইনা পাচ্ছে তার 80% তারা ইএমআইতে খরচা করে ফেলছে। তাই কখনও একটা জিনিস ভেবে দেখবেন, যে জিনিসটা আপনাকে শুধু লোক দেখানোর জন্য করতে লাগবে এবং আপনাকে সেটা পেছন দিকে ফেলে দেবে, সেই জিনিসটা কখনোই করবেন না। আপনার যেটা দরকার, যেটা প্রয়োজন, সেটার উপর বেশি করে গুরুত্ব দিন। দেখবেন আপনার লাইফস্টাইলটা অনেক সুন্দর হয়ে যাবে, এবং মাসের শেষে আপনি অনেক টাকা সেভিংস করতে পারবেন। আমরা গতকাল একটা ভিডিও বানিয়েছি যেখানে কম আয় করেও আপনি ভালো সেভিংস করতে পারবেন। আমি উপরে আই বাটন ডিসক্রিপশনটা দিয়ে দেবো, বা ডিসক্রিপশনেও দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, আপনাদের অনেক উপকারে লাগবে। পয়েন্ট নাম্বার 4, বড়লোকরা যেইভাবে আরও বড়লোক হয়। দেখো, যারা বড়লোক হয় তারা কিন্তু একটা সময় গরিব থাকে, গরিবও কিন্তু একটা সময় গরিব থাকে, কিন্তু বড়লোকরা যেই একটা সময় গরিব ছিল তারা কিন্তু বড়লোক হয়ে যায়। তফাৎটা শুধু এই চিন্তায়। তারা যেভাবে চিন্তা ভাবনা করে সেটাইকে তাকে কিন্তু অনেকটা বড়লোক করে দেয় সেই গরিব মানুষের থেকে। তারা কিন্তু একটা সময় স্যালারি পায়, তারা কিন্তু একটা সময় চাকরি করতো, কিন্তু আজকে তারা অনেক অনেক কোটি টাকার মালিক। কেউ হয়তো বিজনেস করে, কেউ হয়তো বড় এন্টারপ্রেনিউর, কেউ হয়তো অনেক এক্সট্রা কিছু করছে যার কারণে তারা আজকে বড়লোক, কেউ হয়তো ইনভেস্টিং করে বড়লোক হয়েছে, কিন্তু গরিবই থেকে যায়। কেন? কারণ তারা যখন স্যালারি পেতো তার 60% হয়তো তারা আগে কিছু ইনভেস্ট করতো, কিছু সেভিংস করতো, কিছু ইমার্জেন্সি ফান্ডের জন্য রাখতো, আর বাকি যে রেস্ট অ্যামাউন্টটা থাকতো সেটা দিয়ে হয়তো তারা তাদের জীবনের লাইফস্টাইলটা কাটাতো। হয়তো একটা সময় সেই গরিব মানুষরা আগে কী করে, আগে তারা নিজেদের যেগুলো শখ সেগুলো পূরণ করে। আগে একটা বাড়ি কিনে নিল, আগে একটা গাড়ি কিনে নিল, আগে একটা আইফোন কিনে নিল, আগে ভালো ভালো ড্রেস পোশাক কিনে নিল। তারা হয়তো লাক্সারি লাইফ বিলং করার জন্য, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য তারা হয়তো ফরেন ট্যুরও করে নিল, কিন্তু আলটিমেট জিরো। একটা সময় গিয়ে যে প্রথম দিকে কষ্ট করছে সে পরে হয়তো সুখ ভোগ করছে, আর যারা প্রথম দিকে সুখ ভোগ করছে সেই পরিণতিটা আজকে আপনার। আপনি একবার নিজেকে আয়নায় দেখুন যে আপনি কি ভুলটাই না করেছেন। এটাই হচ্ছে চিন্তা ভাবনার প্রবলেম। আমাদেরকে সবার আগে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা যখন স্যালারি পাচ্ছি সেই স্যালারি থেকে প্রত্যেক মাসে অন্তত 20% আমাদেরকে সেভিংস করতে হবে, বা ওই 20% ইমার্জেন্সি ফান্ডের মধ্যে আমাকে ইউজ করতে হবে। প্রত্যেক মাসে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আমাদেরকে অটো ডেবিট সিস্টেম চালু করে রাখতে হবে, যেখানে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে। স্যালারি ঢোকার সাথে সাথে আমার স্যালারি থেকে 20% অটো ডেবিট হয়ে যাবে, যেটা আমার সেভিংসে যাবে বা আমার ইমার্জেন্সি ফান্ডের জন্য যাবে। এইভাবেও যদি আমি জমাই প্রত্যেক মাসে, দেখবে বছরের শেষে গিয়েও আপনার কাছে একটা দারুণ অ্যামাউন্ট অ্যাড হবে, যেটা আপনি ইউজ করতে পারেন আপনার ফরেন টিপসের জন্য, যেখানে আপনাকে বার্ডেন নিয়ে ফরেন টিপস করতে হবে না, যেখানে আপনাকে লোন নিয়ে আপনাকে ইএমআই পে করতে হবে না। আপনি নিজে থেকেই জমাতে পারবেন, নিজে থেকে ইউজ করতে পারবেন, ইউটিলাইজ করতে পারবেন। তাই বড় লোকরা আগে ইনভেস্ট করে, পরে খরচা করে, এবং আমরা আগে ইএমআই পে করি, তারপর 15 তারিখের পর আমরা টাকা ধার করি। তাই গরিব দেখানোটা কোনো ছোট কাজ নয়, সেটা তোমাকে শেখাবে, একদম প্র্যাকটিক্যাল তোমাকে শেখাবে কীভাবে তুমি বড়লোক হবে, কোনটা তোমার প্রয়োজন, কোনটা তোমার প্রয়োজন নেই। আর এই ভিডিওটা যদি সত্যি মনে হয় উপকারী, বা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে তোমার সব বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যদি মনে হয় বেশ ভালোই লেগেছে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও।